হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। তোমাদের জন্য আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হবে তার রেসপেক্টে আরও একটি ডেসক্রিপটিভ রাইটিং। আজকে আমরা বাংলার রেসপেক্টে একটি প্রতিবেদন লেখা শিখবো, কিভাবে লিখতে হয় সেটাকে বুঝবো, এবং আজকের জন্য যে টপিকটাকে বাছা হয়েছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা আমাদের বর্তমান সমাজের একটি প্রচলিত সামাজিক সমস্যা, সেটি হলো নারী গৃহস্থ নির্যাতন, যাকে আমরা ইংরেজিতে বলি ডোমেস্টিক ভায়োলেন্স। অর্থাৎ দেখা যায় যে প্রচুর নারী বিবাহিত জীবন বা বিবাহ পরবর্তীকালে ডোমেস্টিক ভায়োলেন্স বা গৃহস্থ নির্যাতনের তাদের শিকার হচ্ছে। এই রেসপেক্টে দেখা যায় যে আমাদের ইন্ডিয়ার এটা একটা বার্নিং ইস্যু। তো এই ধরনের কোনো বার্নিং ইস্যু নিয়ে যদি পরীক্ষায় কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা কিভাবে সেটাকে একটি প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তুলব। তো আমাদের আজকের প্রতিবেদন লিখন হবে নারী গৃহস্থ নির্যাতন। ঠিক, এটাকে আমরা মুখ্যত ইংরেজিতে যেটাকে আমরা বলি ডোমেস্টিক ভায়োলেন্স। এই ধরনের অনেক টপিক নিয়ে কোয়েশ্চেন দিতে পারে, অর্থাৎ পার্টিকুলারলি নারী সুরক্ষা নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসে, যেখানে নারী ভ্রূণ হত্যা একটি ইম্পর্টেন্ট টপিক। এছাড়া আমরা যদি দেখি যে ডোমেস্টিক ভায়োলেন্স আরও একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক, এছাড়া আমরা যদি দেখি উমেন এম্পাওয়ারমেন্ট একটা ইম্পর্টেন্ট টপিক। এই ধরনের অনেকগুলো জায়গা নিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, এবং উইমেন বা ওম্যান বা নারী যেটাকে বলা হয় বা মহিলা সুরক্ষা, এটা একটা ইম্পর্টেন্ট টপিক ফর আওয়ার এক্সামিনেশন। এবং এর কিন্তু জেনারেল কিছু তথ্যও তোমরা পরীক্ষার আগে দেখে যেও, এটা আমার সাজেশন, কারণ এই ধরনের তথ্য জানা থাকলে পরীক্ষায় আমাদের লিখতে সুবিধা হবে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে গৃহস্থ নির্যাতন। আমরা আবার প্রতিবেদনটাকে আমরা আগের দিনের ক্লাসের মতো তিনটে অংশে ভাববো। একটি হবে সূচনা, একটি হবে মূল বিষয়বস্তু, এবং লাস্ট আমরা শেষ করব উপসংহার দিয়ে। তো সূচনায় কি হবে? সূচনায় আমরা মেইন যে কন্টেন্ট বা মূল যে সাবজেক্ট বা বিষয় সেটা কি তার পটভূমিকে একটু লেখার চেষ্টা করব। মূল বিষয়বস্তুতে 2 থেকে 3টে তার আঙ্গিককে তুলে ধরব, এবং উপসংহারে আমরা একটি সদর্থক দিশার মাধ্যমে কিভাবে এটাকে, এই ধরনের কোনো প্রবলেমকে আমরা অ্যাড্রেস করতে পারি সেই বিষয়ে আমরা কিন্তু লিখব। তো ঘটনাটি যেহেতু গৃহস্থ নির্যাতন, আমরা আবারও কয়েকটি ড্রাফট ভেবে নেব যে কিভাবে এটিকে আমরা লিখতে পারি। প্রথমত গৃহস্থ নির্যাতন, তাহলে আমরা লিখতে পারি আমাদের সমাজ বা আমাদের দেশ আজকে ইকোনমিক্যালি অর্থাৎ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে অনেক এগিয়ে গেছে। তার মানে আমরা যদি ধরে নিই আমাদের যে দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে, কিন্তু আজও আমাদের সমাজের কোনায় কোনায়, ঠিক এই ধরনের ভাষা তোমরা নিউজ পেপার পড়লে মানে শিখতে পারবে, লিখতে পারবে। কোনায় কোনায় আমরা কি কি দেখতে পাই? আমরা কিন্তু নারী যে নির্যাতন সেগুলো আমরা কিন্তু দেখতে পাই। এটাকে আমরা কিন্তু এখনো অ্যাবলিশ করতে পারিনি, এবং কোথাও গিয়ে আমাদের সমাজের যে মানসিকতা, সেই মানসিকতার মধ্যে কিন্তু এই জায়গাটা রয়ে গেছে। তাহলে এইটুখানি আমরা সূচনার মধ্যে লিখতে পারি যে আমাদের দেশ অর্থনৈতিকভাবে প্রগতির মাধ্যমে অনেক বেশি এগিয়ে গেছে, অনেক বেশি আমরা রক্ষণশীলতা দিক থেকেও, মানে রক্ষণশীল যে সমাজ যেখানে নারীদের কিন্তু একটা ঘেরাটোপের মধ্যে আটকে রাখার চেষ্টা করা হতো, সেই জায়গা থেকে বেরিয়ে গেছি। অনেক নারীর আমরা নিদর্শন পাই যারা কিন্তু তাদের নিজস্ব জীবনে, কর্মজীবনে বলো, আমাদের সামাজিক যে অবদান সেটা কিন্তু রেখে চলেছেন। কিন্তু তবু হতাশার দিক কোনটা? আজও সমাজের কিন্তু কোনায় কোনায়, ঘরের অন্দরমহলে আমরা কি দেখতে পাই? যে নারী নির্যাতন, গৃহস্থ নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্সের মতো ঘটনা, এবং সেখান থেকে আমরা নারী মৃত্যু, অপমান, লাঞ্ছনা, এগুলো কিন্তু এখনো আমরা সরে আসতে পারিনি বা বেরিয়ে আসতে পারিনি। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? সমাজের যে মানসিকতা, সেখানে যেন এখনো কোনো উন্নতির দরকার আছে, সমাজকে যেন আরো বেশি প্রগতিশীল হওয়ার দরকার আছে। এরপর আমরা ঢুকবো আমাদের মূল বিষয়বস্তুতে, এবং মূল বিষয়বস্তুতে আমরা এই যে কারণ, এই যে গৃহস্থ নির্যাতন এখনো চলছে, তো এর কারণগুলোকে একটু খোঁজার চেষ্টা করব। সেই কারণগুলোকে খুঁজতে গেলে আমাদের কতগুলো আঙ্গিককে ভেবে নিতে হবে। পরীক্ষায় এগুলো ভাবতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না, যদি আমাদের একটা প্রপার নলেজ এবং প্র্যাকটিস থাকে। আচ্ছা, গৃহস্থ নির্যাতন কিসের জন্য হচ্ছে? প্রথমত আমরা যদি দেখি যে নারী শিক্ষা,
অনেক সময় দেখা যাচ্ছে পুঁথিগত জ্ঞান থাকলেও নারীদের তাদের যে আত্মসম্মান বোধ সেটা কিন্তু কোথাও গিয়ে এখনো প্রপারলি ডেভেলপ করেনি। কারণ আমাদের সমাজ কিন্তু এখনো কোথাও গিয়েও পুরুষতান্ত্রিক। হয়তো একটি মহিলা, হয়তো একটি নারী তার কলেজ শিক্ষা কমপ্লিট করেছে, অর্থাৎ সে কিন্তু পুঁথিগত বিদ্যার দিক থেকে দেখা যায় অনেক বেশি উন্নত, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে গিয়ে, বিবাহিত জীবনের মধ্যে গিয়ে সেই জায়গায় যে আত্মবিশ্বাস, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে কণ্ঠ, সেটা কিন্তু তার তৈরি হয়নি। সাপোজ সেখানে থেকে গিয়ে দেখা যাচ্ছে যে নারী নির্যাতন হচ্ছে। আইন, আমাদের দেশে অনেক বেশি এই সংক্রান্ত আইন থাকলেও আইনের প্রয়োগে রয়ে গেছে কিন্তু অনেক বেশি ঘাটতি। ঠিক, প্রয়োগে ঘাটতি রয়েছে। এছাড়া কি আছে? এছাড়া আমরা যদি দেখি যে নারী শিক্ষা থাকলেও কিন্তু কর্মজীবন, অর্থাৎ নারীদের নিজেদের পায়ে দাঁড়ানো, একটি মহিলা নিজেদের পায়ে দাঁড়ানো মানে কি সে আর্থিকভাবে স্বাবলম্বী কিন্তু অনেক ক্ষেত্রেই নয়। পরবর্তীকালে দেখা যায় সে তার যে আর্থিকভাবে সে একটি পুরুষের ওপর কিন্তু নির্ভর করে থাকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে গৃহস্থ নির্যাতন, সেটা থেকে সে বেরিয়ে আসতে পারে না। তাহলে মূল বিষয়বস্তুগুলোকে আমরা যদি এইভাবে কয়েকটি পয়েন্টে ভেঙে নিই, এরপর আমরা চলে আসবো উপসংহারে, এবং সেখানে আমরা একটা সদর্থক দিশা দেব যে এখন অনেক বেশি জনসচেতনতামূলক আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার। এছাড়া আমাদের এই যে সমস্ত বদ্ধমূল জায়গা, সেখান থেকে বেরিয়ে আসা দরকার। সমাজকে, সর্বোপরি সরকারকে অনেক সদর্থক প্রচেষ্টা নিতে হবে, এবং সেই সদর্থক প্রচেষ্টার মাধ্যমেই আমরা কিন্তু সুদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনাবলীর হারকে অনেক বেশি কমাতে পারি। তাহলে এই পুরো বিষয়বস্তুগুলোকে নিয়ে যদি আমরা একটা রাফ 1 থেকে 2 মিনিটের ভাবনা চিন্তা করে নিই, তাহলে আমরা একটা সুন্দর ড্রাফট রিপোর্ট বা প্রতিবেদনকে লিখে ফেলতে পারবো। তো এই যে সমস্ত জায়গাগুলোকে নিয়ে ভাবলাম, তা নিয়ে আমরা প্রথমে একটা শিরোনাম দেব। এবার শিরোনামে যখন আমাদের পরীক্ষায় ধরো কোয়েশ্চেনে এই লাইনটা লেখা হয়েছে, নারী গৃহস্থ নির্যাতন সম্পর্কে বা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন, আমি তোমাদেরকে সাজেস্ট করব পরীক্ষা হলে ডিরেক্টলি যে বিষয়টিকে নিয়ে লেখা হয়েছে বা লিখতে দেয়া তোমাদেরকে হয়েছে, একদম কপি পেস্ট করে ওটিকেই শিরোনাম করে দিও না। এটাকেই শিরোনাম করলে জিনিসটা খুব একটা ভালো হয় না, বরং এটাকে কিছুটা টুইস্ট করো, একবার একটু প্র্যাকটিস করো, ভাবার চেষ্টা করো, কিছুটা আঙ্গিক দেওয়ার চেষ্টা করো, তাহলে লেখাটা কিন্তু তোমাদের অনেক বেশি সমৃদ্ধ হবে। ঠিক, দেখো আমি সেইভাবেই ভাবনা চিন্তা করে রেখেছি আজকে শিরোনাম। কি লিখেছি? নারী গৃহস্থ নির্যাতন, আইনের পরেও অন্ধকার বাস্তবতা। অর্থাৎ আইন রয়েছে আমাদের দেশে, এরকম নয় যে আমাদের দেশে কোনো আইন প্রণয়নই করা হয়নি এই বিষয়ে, আমরা জানি না আমাদের দেশে কি ঘটছে, কিন্তু আইনের ফাঁক দিয়েও চলেছে এবং নিরন্তর চলেছে এই গৃহস্থ নির্যাতন, এবং এটি আমাদের সমাজের একটি অন্ধকার বাস্তবতা। ঠিক, এই ধরনের শিরোনাম কিন্তু অনেক বেশি ক্যাচি হয় এবং এক্সামিনারকে অ্যাট্রাক্ট করতে পারে, এবং তোমার নিজস্বতাও প্রকাশ পায় এই ধরনের সুন্দর একটি শিরোনাম দিলে। এরপর যেটা আমাদের যে নর্মাল নিয়ম প্রতিবেদন লেখার, সেটি হচ্ছে নিজস্ব সংবাদদাতা, স্থান লিখতে হয়, আমি এখানে ক খ গ লিখেছি, এবং একটি আনুমানিক যে কোনো একটি ডেট দিতে হয়, একটি আরবিটারি ডেট দিতে হয়। আমি তোমরা যেদিনকে পরীক্ষা হবে সেই ডেট অবশ্যই দিও, আমি এখানে একটি আরবিটারি ডেট 22শে জুলাই 2025কে দিয়েছি। এরপর আমরা ইন্ট্রোডাকশন লিখবো, বা আমরা এখানে লিখবো ভূমিকা। কি লিখেছি আমি? দেখো, ভারতে নারী শক্তির বিকাশ, শিক্ষা ও কর্মক্ষেত্রে অগ্রগতি সত্ত্বেও গৃহস্থ নির্যাতনের চিত্র আজও উদ্বেগজনক। অর্থাৎ আমি আমাদের যে সূচনা, সেখানে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিলাম, এটাকে বলা হয় কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়ে ইন্ট্রোডাকশন করা। অর্থাৎ আমরা যা দেখছি তার সাথে এখনো কোনো ঘটনা কন্ট্রাডিক্ট করছে, এটাকে বলা হয় ইট ইজ এন ওয়ান্ডারফুল কাইন্ড অফ ইন্ট্রোডাকশন। যে ইংলিশেও তোমরা লিখতে পারো যে ইন্ডিয়া ইজ প্রোগ্রেসিং এ লট ইন দ্য ইকোনমিক ডোমেন, বাট ডিসপাইট such economic progression, India still fails to protect its own উইমেন। সো এইভাবে আমরা লিখতে পারি যে অর্থনৈতিক সিঁড়িতে ভারতবর্ষ
এখন ঊর্ধ্বগামী। অর্থনৈতিকভাবে ভারতবর্ষের যদি আমরা মানচিত্র দেখি সেটা কিন্তু অনেক উন্নত হয়েছে, কিন্তু তাও আমাদের সমাজের কোনায় নারী নির্যাতন, নারী গৃহস্থ নির্যাতন কিন্তু ক্রমাগত চলতেই রয়েছে। তো এইভাবে আমরা ইন্ট্রোডাকশন লিখলাম কি ভারতে নারী শক্তির বিকাশ, শিক্ষা, কর্মক্ষেত্রে অগ্রগতি সবই হচ্ছে। আমরা যদি আমাদের ডেটা বা তথ্য দেখি সেখানে নারীদের যে এগিয়ে আসা সেটা কিন্তু যথেষ্ট লক্ষণীয়, কিন্তু তার সত্ত্বেও গৃহস্থ নির্যাতনের চিত্র আজও উদ্বেগজনক। সমাজের নানা স্তরে নারীরা শারীরিক, মানসিক এবং আর্থিক নির্যাতনের শিকার হচ্ছেন। এবং এখানে আমরা কি লিখলাম, এখানে আমরা একটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে সরকারি কি কি আইন আছে, কি আছে। নারী সুরক্ষার জন্য কঠোর আইন, যেমন গৃহস্থ নির্যাতন প্রতিরোধ আইন অর্থাৎ প্রিভেনশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, যেটাকে ইংলিশে বলা হয়, সেটা তো রয়েছেই। এছাড়া আমাদের আছে নারী হেল্পলাইন, যেটাকে বলা হয় 1091। তো এই নাম্বারগুলোয় কিন্তু আমরা যোগাযোগ করতে পারি, যে কোনো মুহূর্তে আমরা সেটাকে সাহায্য মানে ওম্যান হেল্পলাইনে আমরা ফোন করতে পারি এবং আমরা সাহায্যের জন্য সরকারি সাহায্য নিতে পারি। এগুলো সমস্তই কিন্তু চালু আছে, কিন্তু বাস্তবে তার কার্যকারিতা অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ বা সীমিত। অর্থাৎ এই ভূমিকার মাধ্যমে আমরা কি করলাম, আমরা আমি বিভিন্ন প্যাটার্নের মাধ্যমে তোমাদেরকে লেখা শেখাচ্ছি। এটাকে বলা হয় কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়ে আমরা কোনো ইন্ট্রোডাকশন বা ভূমিকাকে লিখছি। এরপরে দেখো, এরপর লিখছি এর কারণ, বা অর্থাৎ আমরা চলে আসছি এর মূল বিষয়বস্তুতে, যেখানে আমরা এর কারণগুলোকে, কেন এখনো গৃহস্থ নির্যাতন চলছে, একটি বিবাহিত জায়গায় গিয়ে নারীদের কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তার পিছনে যদি আমরা মূল কারণকে কিছু আঙ্গিকে তুলে ধরি, তার মধ্যে রয়েছে এই নির্যাতনের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে পুরুষতান্ত্রিক মানসিকতা, আর্থিক নির্ভরশীলতা, নিরক্ষরতা ও সামাজিক লজ্জার ভয়। অনেক নারী নির্যাতনের ঘটনায় থেকে যায় ঘরের অন্দরমহলে, কারণ তারা ভয় পান সমাজের প্রতিক্রিয়া বা সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায়। অনেক সময় দেখা যায় বিবাহিত মহিলারা, যেহেতু তারা ফাইন্যান্সিয়ালি একটি পুরুষতান্ত্রিক সমাজের উপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু সেই জায়গা থেকে দিনের পর দিন, বছরের পর বছর এই নারী নির্যাতনকে সহ্য করে চলে, এবং দেখা যায় যে ছোটবেলা থেকেও তাদের যে বড় হওয়া একটি পরিবারে, সেখানেও দেখা যায় কিন্তু বিভিন্নভাবে তাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে হয়। এরপর one second, দেখো এরপর আমরা কি লিখলাম, এই অন্ধকার অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ সচেতনতা, শিক্ষা ও আর্থিক স্বনির্ভরতা। অর্থাৎ আমি 3টে পয়েন্টকে মেনশন করলাম, যেখানে মুক্তির পথ হচ্ছে সচেতনতা, শিক্ষা এবং আর্থিক স্বনির্ভরতা। সরকারি উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী, মহিলা পুলিশ থানা ও লিগাল এড সেন্টারগুলির সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। সমাজের প্রতিটি স্তরে নারীকে সম্মান ও মর্যাদা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। এরপর নারী গৃহস্থ নির্যাতন রোধে কেবল আইন নয়, প্রয়োজন সমাজের মনোভাবের পরিবর্তন ও নারীর আত্মবিশ্বাসের বিকাশ। তাহলেই প্রকৃত অর্থে নারী সুরক্ষা ও ক্ষমতায়ন সম্ভব হবে। অর্থাৎ দেখো, আমরা শেষ যে উপসংহার জায়গাটাকে আমরা লিখলাম, সেই উপসংহার জায়গাটায় কিন্তু আমরা একটা সদর্থক, বা আমরা যাকে বলা হয় ওয়ে ফরওয়ার্ড, কি করা যেতে পারে সেই বিষয়ে আমরা কিন্তু একটা লেখার চেষ্টা করলাম, যেখানে আমরা তুলে ধরলাম কি মুক্তির পথ কি, সচেতনতা অর্থাৎ অ্যাওয়ারনেস, শিক্ষা অর্থাৎ এডুকেশন, আর্থিক স্বনির্ভরতা বা যদি আমরা বলি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এই 3টের মাধ্যমেই কিন্তু আমরা গৃহস্থ নির্যাতন থেকে নারীদেরকে বার করে আনতে পারবো। এবং সেক্ষেত্রে সরকারি উদ্যোগে আমরা কি করতে পারি, সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী, মহিলা পুলিশ থানা, যেখানে গিয়ে অনেক সময় দেখা যায় নির্যাতনের কথা, একটি নারী থানায় গেলে সেখানে যারা থানার যে সমস্ত বড়বাবু থাকে, পুলিশ অফিসাররা থাকে, প্রধানত যদি দেখি আমরা একজন মেল অফিসার থাকে, সেখানে কিন্তু সে তার নির্যাতনের কথা বলতে পারে না, কিন্তু মহিলার কাছে গিয়ে সে তার যে উপলব্ধি সেটাকে কিন্তু ব্যক্ত করতে পারে। সে কিন্তু একজন মহিলা পুলিশ থানা থেকে গিয়ে অনেক সহজে সাহায্যের জন্য দাবি জানাতে পারে। এবং লিগাল এড সেন্টারগুলোর সংখ্যা যদি আমরা বাড়াতে পারি, সেটা কিন্তু অবশ্যই একটি সদার্থক রেজাল্ট বা সদার্থক পরিণতি আমাদের দেবে। এছাড়া আমরা যদি লিখি যে নারী গৃহস্থ নির্যাতন রোধে কেবল আইন নয়, প্রয়োজন সমাজের মনোভাবের পরিবর্তন ও নারীর আত্মবিশ্বাসের বিকাশ, তাহলেই প্রকৃত অর্থে নারী সুরক্ষা এবং ক্ষমতায়ন সম্ভব হবে। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা, প্রতিবেদন
প্রতিবেদনটা আমি নিজের মতো করে লেখার চেষ্টা করেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে প্রতিবেদন লিখতে হয়। তো এই পুরো জায়গাটা নিয়ে তোমরা যদি পার্টিকুলারলি ক্লার্কশিপের মেন্সের গাইডেন্স ব্যাচে এনরোল করতে চাও, তাহলে ডেফিনেটলি আমাকে মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো। ওয়ান্স ইউ এনরোল, আই উইল প্রোভাইড ইউ 24 মডেলস অ্যান্সার। প্রত্যেক দিন ডেলি প্র্যাকটিস সেট দেওয়া হবে ইংলিশ এবং বাংলার রেসপেক্টে। ফুল লেন্থ মক কন্ডাক্ট করানো হবে এবং তার যে কপি সেটাকে ডিউলি চেক করা হবে এবং আমি সেটা পার্সোনালি চেক করে তোমাদেরকে ফিডব্যাক দেবো। থ্রু আউটলি কীভাবে ইম্প্রুভমেন্ট আনা যায় সেটা নিয়ে আমি তোমাদেরকে গাইড দেবো। তোমরা যদি পার্টিকুলারলি এনরোল হতে চাও তাহলে আমাকে মেল করে জানিও। দিস ইজ মাই মেল আইডি। কম্প্রিহেন্সিভ প্র্যাকটিস সেট, প্রপার স্ট্যান্ডার্ড অ্যান্সার এবং কপি চেকিং এবং তাতে ফিডব্যাক, কী ইম্প্রুভমেন্ট করা যেতে পারে সেইটা, এবং রেগুলার ডেইলি একটা টাস্ক দেওয়া হবে যাতে তোমরা কিন্তু প্র্যাকটিসে থাকো, টাচে থাকো। লেখা যত লিখবে ততই লেখা কিন্তু সমৃদ্ধশালী হবে। সো কেমন লাগলো জানিও। এইভাবে কয়েকটা ক্লাস তোমাদেরকে আমি দেব যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে ডেসক্রিপটিভ রাইটিংকে লিখতে হয় এবং তোমাদের যে ভয় ভীতি সেটা যেন কেটে যায়। সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পড়াশোনা করো এবং ক্লার্কশিপ পরীক্ষাটা ভালো করে দাও। ক্লার্কশিপ ছাড়াও তোমরা যে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষাগুলোকে সফলতার সাথে উত্তীর্ণ করো এবং সফল হও। তো এইটুখানি বলে আজকের এই ভিডিওটা শেষ করলাম।